টিকিট কেটে দিই সেখানকার এক্ষুনি। এই মেয়ে, আমাকে দেখে কি তোমার পাগল মনে হচ্ছে? পাগলই তো, পাগল না হলে একটা অচেনা মেয়েকে প্রথম দেখেই কেউ আই লাভ ইউ বলতে পারে? রোহান একটু রেগে, চুপ। তুমি হয়তো আমাকে প্রথম দেখছো, কিন্তু আমি তো তোমাকে অনেক আগে থেকেই চিনি। আর তোমার সম্পর্কে অনেক কিছুও জানি। মানে? এত মানের উত্তর আমি দিতে পারবো না। আর তোমার যদি খুব বেশি জানার ইচ্ছা হয়, তাহলে আগে আই লাভ ইউ বলতে হবে। এছাড়া তুমি আমার গানের প্রেমে পড়ে গিয়েছো, তা আমি খুব ভালো করেই জানি। তাহলে আমার সাথে প্রেম করতে দোষ কি? প্রিয়র একটু কাছে এসে রোহান, আমার সাথে প্রেম করো, তাহলে দুজনে জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে বসে গান গাইবো আর জ্যোৎস্না বিরাজ করবো। কি বলো? প্রিয় এতক্ষণ ধরে রোহানের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। অনেকগুলো কথা শুনিয়ে দিতে মন চাইলেও কেন জানি পারল না। এক অদ্ভুত ফিলিংস কাজ করতে লাগলো প্রিয়র মনে। রোহান কাছে আসায় এই ফিলিংসটার সাথে কোনো পূর্ব পরিচয় নেই প্রিয়র, একদম অচেনা, ঠিক এই ছেলেটার মতোই। হঠাৎ প্রিয়র মনে হলো নিচে দাঁড়িয়ে কেউ প্রিয়কে ডাকছে। প্রিয় আরফিনের গলা শুনে দ্রুত ছাদ থেকে নেমে গেল, আর রোহানও একটু মুচকি হেসে লাফ দিয়ে পাশের ছাদে চলে গেল। পাশাপাশি ছাদ বলে সমস্যা হয়নি। তারপর থেকে রোহানের সাথে প্রিয়র প্রায় দেখা হতো, ঝগড়াও হতো দুজনের মাঝে। অতীত থেকে ফিরে এলো প্রিয় এবার, আর ফিরে আয়নকে সামনে দেখে একদম ভড়কে গেল। কারণ রোহানের এমন হঠাৎ করে চলে যাওয়ার পিছে আয়নেরই নিশ্চয় কোনো হাত আছে, প্রিয় এটাই মনে করে। আর আগের মাথায় প্রিয় আয়নকে চা মুখে আসে বলে ফেলে। আয়নও প্রিয়র মুখে অন্য কারো নাম শুনে প্রচন্ড রেগে যায়, আর রাগের মাথায় প্রিয়কে থাপ্পড় মারে। আজ প্রিয় এই বাড়িতে প্রথম রান্না করায় মায়া আয়নকে ফোন করে দুপুরে লাঞ্চ বাসায় করতে বলল। আয়ন বাসায় এসে প্রিয়কে খুঁজতে লাগলো, কোথাও না পেয়ে রুমে আসে চেক করতে। আর এসে দেখে প্রিয় শুয়ে রয়েছে, কিন্তু দু চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ আবার প্রিয়র কি হয়েছে তা জানতে প্রিয়র কাছে গেলেই প্রিয় এমন আচরণ করে ফেলে। অফিসের কেবিনের চেয়ারটিতে হেলান দিয়ে বসে আছে আয়ন। ক্লান্ত শরীরে চোখ দুটো যন্ত্রণা করছে আজ। কাছে চাপের জন্য আয়ন নিচের দিকেও তাকানোর সময় পায়নি কখনো। জীবনের লক্ষ্যগুলো হাসিল করার এক অসীম খেলায় নেমেছে আয়ন, যেখানে হাজারো প্রতিযোগিতা থাকা সত্ত্বেও আয়নকে কেউ হারাতে পারছে না। কিন্তু বলে না, প্রত্যেকটি মানুষের একটি দুর্বল পয়েন্ট থাকে, আর আয়নের সেই দুর্বল পয়েন্ট হচ্ছে প্রিয়। জীবনে এই একটি জায়গায় আয়ন যেন প্রচন্ড অসহায় হয়ে পড়ে। বিজনেস জগতে সবাইকে টক্কর দিয়ে ধাপে ধাপে উঠে আসা আয়ন মাহবুব এই অবুঝ মেয়েটির মনে নিজের ভালোবাসার ফুল কেন ফোটাতে ব্যর্থ তার হিসাব মিলাতেই পারেনি কখনো আয়ন। কি নেই আয়নের? আছে টাকা, আছে প্রাচুর্য, সৌন্দর্য, তাহলে কেন প্রিয় আয়নকে ভালোবাসতে পারে না? এমন প্রশ্ন বারবার মনে আসে। না, মাথাটা আজ আর কাজ করবে না। জানালার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ রাতের ব্যস্ত শহরটাকে দেখতে লাগলো আয়ন। প্রিয়র সাথে রাগারাগি করার পর থেকে কোনো কাজেই মন দিতে পারছে না। মনটা ভীষণ ছটফট করছে প্রিয়র এক বিন্দু ভালোবাসার জন্য। আয়ন জানে না ওর কপালে কখনো এই মেয়েটির ভালোবাসা ছুটবে কিনা, তবু যে এই মন ভালোবেসে যাবে এই মেয়েটিকেই, কাছে পেতে চায় একান্ত করে। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে গলার টাইটে এবারে আলগা করে সোফায় শরীরটা এলিয়ে দিল। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে একটু শান্ত করতে চাইছে আয়ন, কিন্তু এবারও ব্যর্থ। তাই ফোনটা হাতে নিয়ে দিনেশকে কল করলো। হ্যালো দিনেশ। হ্যাঁ বল আয়ন, কি খবর? দুদিন হলো তোর কোনো দেখা নেই। নতুন বউ পেয়ে মনে হয় পুরাতন বন্ধুকে ভুলে গেছিস, তাই না? তোর ফালতু কথা বন্ধ করবি? আরে কি হলো, এত রাগ কেন সাহেবের? প্রিয় আবার কিছু করেছে নাকি? সে আবার নতুন কি? আমাকে কষ্ট দিতে হয় তোর খুব ভালো লাগে। আচ্ছা সব বাদ দিয়ে শোন, আমি ক্লাবে যাচ্ছি, তুইও চলে আসিস। আরে হ্যাঁ, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না কিন্তু, প্লিজ। বাই বলে আয়ন ফোনটা কেটে দিয়ে কোটটা হাতে নিয়ে বের হয়ে গেল। দিনেশ ক্লাবে এসে দেখে আয়ন বসে আছে গ্লাস হাতে নিয়ে, হয়তো কিছু একটা ভাবছে। আয়ন ড্রিঙ্কস করছে না, সে অভ্যাস অনেক আগেই ছেড়ে দিয়েছে, তাও প্রিয়র কারণে। প্রিয় এসব একদম পছন্দ করে না। একদিন বন্ধুদের সাথে পার্টিতে ড্রিঙ্কস করে প্রিয়র সাথে দেখা করতে গিয়েছিল আয়ন। প্রিয় আয়নকে ড্রাঙ্ক অবস্থায় দেখেই মুখের উপরে দরজা লাগিয়ে দেয়, ঘরেও ঢুকতে দেয় না। সেদিনের পর থেকে আয়ন আর ড্রিঙ্কস ছুঁয়েও দেখেনি। হঠাৎ দিনেশের ডাকে সম্ভিত ফিরে পায়। কি রে শালা, বিয়ে করে দেখছি দেবদাস হয়ে গেছিস। গ্লাস হাতে নিয়ে কি ভাবছিস? দিনেশও একটা চেয়ার টেনে আয়নের পাশে এসে বসে পড়ল। স্লো মিউজিক চলছে, পরিবেশটা আজ দারুণ ক্লাবের। তাই তো দিনেশ আর আয়ন প্রায়ই আসে নিজের কাজের সব ক্লান্তগুলো দূর করতে এখানে। কি হলো, কথা বলবি না? আয়ন আর কিছুই বলতে পারলো না, গলাটা ধরে আসলো। তাই হাতের সামনে রাখা গ্লাসটা এক ঢোকে শেষ করে টেবিলে রাখলো। প্রিয় আজ আবার কি করেছে? রোহান? সেই ছেলেটা? হুম, ওর জন্যই তো সব।
আমার প্রিয় আমার থেকে দূরে চলে যাওয়ার কারণও তো এই রোহান। আর ওর হঠাৎ করে চলে যাওয়ার পিছনে হয়তো আমি আছি। এখন প্রিয় তাই ভাবে, তাই তো আমাকে এত ঘৃণা করে। বিয়ে 2 দিন যেতে না যেতেই ডিভোর্স চাইছে, মুক্তি চায় আমার কাছ থেকে। তুই বল, এসব শুনেও কিভাবে শান্ত থাকি? আমার ভালোবাসা কেন ওর চোখে পড়ে না? আমার কষ্ট, আমার যন্ত্রণা কেন ও অনুভব করতে পারে না? ওর একটু ভালোবাসা পাওয়ার জন্য আমার ছটফটানি কেন ও দেখতে পায় না? বলতে পারবি দিনেশ, কেন? কি করলো এই মেয়েটি ও আমাকে আমার মতোই ভালোবাসবে বল? এখন তো মনে হয় জীবনে 4টি শব্দ কোনো দিন শুনতে পারবো না ওর মুখ থেকে। জানিস দিনেশ, ওর এই অবহেলা, ঘৃণা সবই আমার বুকে তীরের মতো ব্যথা। প্রচন্ড ব্যথা হয় রে, মরে যেতে মন চায় জানিস। দিনেশ উভয় আয়নের কথাগুলো শুনছে। কি বলে আয়নকে সান্ত্বনা দেবে দিনেশের সত্যিই জানা নেই। অন্য কিছু হলে দিনেশ ছিনিয়ে নিয়ে আনতো আয়নের কষ্ট দূর করার জন্য, কিন্তু ভালোবাসা জোর করে হয় না, এটা দিনেশের থেকে বেশি কেউ জানে না। তবুও আয়নের কষ্ট ওর সহ্য হয় না, আর আয়নের কষ্টটা ওর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছে আজ। দিনেশ কিছু একটা ভেবে, একটু সময় দে ওকে, দেখবে আস্তে আস্তে সব ভুলে গিয়ে তোকে আপন করে নেবে। এত বছরও যেহেতু করতে পারিনি, এখন কিভাবে করবে? ভালোবেসে মানে? প্রিয়কে এতটাই ভালোবাসা দে যাতে করে ও ওর অতীতে সমস্ত কথা বলে যায়। এত বছর থেকে দমিয়ে রাখা অনুভূতিগুলো সবগুলো ওর কাছে প্রকাশ কর। প্রেমের নেশা বাড়া, সেই নেশায় ওকে জড়িয়ে ফেল। দেখবি একদিন প্রিয় তোর নেশায় মগ্ন হয়ে যাবে, তোর ভালোবাসার চাদরে নিজের ইচ্ছে জড়িয়ে নেবে। ওকে প্রতিটি মুহূর্তে বুঝিয়ে দে তুই ওর জন্য কি অনুভব করিস। ওকে বুঝিয়ে দে তোর ঘৃণার চেয়ে বেশি গভীরতা তোর ভালোবাসায়, আর তা কোনোদিনও কম হবে না। জানিস তো, পৃথিবীতে ভালোবাসার চেয়ে দামি কোনো ওষুধ হয় না, আর প্রেমিকের চেয়ে ভালো কোনো ডাক্তার নেই। তাই ওর মনের রোগ সরাবার দায়িত্ব তুই নে। আয়ন দিনেশের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। হাতের সামনে রাখা স্পট ড্রিঙ্কসের গ্লাসটা এক ঢোকে খেয়ে টেবিলের উপরে রাখলো। তারপর দিনেশকে আচানক জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলে টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে যায়। মনের মধ্যে আজ আবার ভালো লাগা শুরু হলো আয়নের। ওর ভেতরের সব জটলাগুলো যেন দিনেশ মুহূর্তেই খুলে ফেলে দিল। দিনেশ ঠিকই বলেছে। ভালোবাসা দিয়েই প্রিয়কে আমি আমার করে নেব। ওর নিঃশ্বাসের সাথে এমন ভাবে মিশে যাবো যাতে করে ইচ্ছে করেও আমাকে ছেড়ে যেতে পারবে না। অতীতের সব ভুল বোঝাবুঝিগুলো আর আমি আমাদের বর্তমানে আসতে দেব না। এসব ভাবতে ভাবতেই আয়ন কখন বাড়ির সামনে এসে বলল বুঝতেও পারেনি। বাড়িতে এসে আয়ন আগে বাবা মার রুমে গিয়ে তাদের সাথে দেখা করে সোজা নিজের রুমে চলে গেল। রাত 11টায় আয়ন রুমে এসে দেখে প্রিয় বাচ্চাদের মতো গুড়ি সুটি মেরে শুয়ে আছে। কাপড় পরে ঘুমাতে পারে না বলে প্লাজো আর একটা টি শার্ট পরে ঘুমিয়েছে আজ। এগুলো আয়ন এনে রেখেছিল প্রিয়র জন্য। ওর দরকারি সব জিনিস আগে থেকেই এই রুমে রেখে দিয়েছিল আয়ন। আয়ন একটু মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। আজও একটা ট্রাউজার পরে খালি গায়ে প্রিয়র পাশে শুয়ে পড়ল। আয়ন শুয়ে শুয়ে ভাবছে প্রিয়কে চা খাবে কিনা। খুব মন চাইছে আজ আয়নের প্রিয়র সাথে খুনসুটির প্রেম করতে। আগের প্রিয়কে আয়ন খুব করে মিস করছে। পরক্ষণে দুষ্টুমি চিন্তা মাথায় এলো আয়নের। এতটুকু তো জ্বালানো যায়, আমার ভেতরে দহন লাগিয়ে খুব শান্তির ঘুম হচ্ছে, তাই না? কিন্তু শোনা, আমার এই দহনে যে তোকেও পড়তে হবে। আয়ন একটু হাহাকা হেসে প্রিয়র থেকে ঘুরে প্রিয় টি শার্টের ভেতরে হাতটি ঢুকিয়ে উন্মুক্ত পেটটাতে হালকা চেপে ধরলো। মুহূর্তেই প্রিয়র ঘুম উড়ে গেল। প্রিয় কিছু বুঝে ওঠার আগেই হাতটি আস্তে আস্তে বের বেয়ে উপরের দিকে উঠতে নিলে প্রিয় খপ করে হাতটি ধরে ফেলে। ঘাটটা ঘুরিয়ে অগ্নি দৃষ্টিতে আয়নের দিকে তাকায়। মনে হয় এখনই আয়নকে প্রিয় চালিয়ে দেবে। সমস্যা কি? যখন তখন টাচ করেন কেন আপনি? হ্যাঁ, আয়ন মুখটা বাচ্চাদের মতো করে, না তো, কোনো সমস্যা নেই। আর আমি তো আমার বউকে টাচ করেছি, তাহলে তোর এত চলছে কেন? জ্বলছে কেন মানে? তোমার হাতটা আবার পেটে কি করে? সেটা আমি কি করে বলবো? এটা হাতকে জিজ্ঞেস কর, একদম কন্ট্রোললেস হয়ে পড়েছে 3 দিন। এমনি তুই সামনে থাকলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, তার উপর এমন গেঞ্জি পরে তোকে তো তামিল ফিল্মের নায়িকাদের মতো লাগছে। ওফ, তাহলে বল, কন্ট্রোলে কিভাবে রাখবো হাতকে? বেচারা হাত আজ একটু বেশি দুষ্টুমিতে আছে। বলেই প্রিয়র খোলা পেরে একটা চিমটি দিয়ে দিল আয়ন। প্রিয় আ আ করে শব্দ করে উঠল। রেগে হাতটা ঝাপটা দিয়ে সরিয়ে দিল। হাত আরেকবার এখানে আসলে ভেঙে পকেটে ভরিয়ে দিব, তখন দেখবনি সমস্যা হয় কিনা। প্রিয়র কথা শুনে আয়ন টান দিয়ে প্রিয়কে নিজের উপরে নিয়ে আসে। আর প্রিয় টি শার্টের ভেতরে নিচের হাত দুটো ঢুকিয়ে পিঠে স্লাইড করতে থাকে স্লোলি। এক হাত ভাঙবি কেন? নে, 2 হাতে এখন কন্ট্রোললেস হয়ে গেছে, 2টো হাতে ভেঙে দে। আই আই হ্যাভ নো প্রবলেম, দে ভেঙে দে। আয়নের এমন কাণ্ডে প্রিয় ফ্রিজ হয়ে গেল। না চাওয়া সত্ত্বেও প্রিয়র ঘন নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে আয়নের মুখে। কেমন ঘোর ঘোর লাগছে আজ প্রিয়র। আয়নের চোখের নেশাও যেন পড়ে যাচ্ছে আজ। হঠাৎ প্রিয় চুলটা এক হাতে আঁকড়ে ধরে ঠোঁট দুটো নিয়ে নিল আয়ন নিজের ঠোঁটের আয়ত্তে।
পরম ভালোবাসায় শুষে নিচ্ছে প্রিয় ঠোঁটের মিষ্টি স্বাদ। আজ প্রিয়রও যেন কি হলো, আয়নের ছোঁয়ায় কেমন নেশা ধরে গিয়েছে, পারছে না আয়নকে বাধা দিতে। আবেশে চোখ দুটো বন্ধ করে আয়নের খোলা বুকে খামচি দিয়ে ধরে। এতে করে প্রিয়র নখে আয়ন একটু ব্যথা পেলেও কোনো রিয়্যাক্ট করে না। ও তো চায় প্রিয় ভালোবেসে এমন হাজারো আঘাত ওকে করুক, প্রত্যেকটা আঘাতকে আয়ন পরম যত্নে গ্রহণ করে নেবে। কিছুক্ষণ পর আয়ন নিজেই প্রিয়কে ছেড়ে দেয়, কপালে কপাল রেখে। তুই যতই আমাকে ঘৃণা করবি আমি ততই তোকে ভালোবাসবো। তুই ক্লান্ত হয়ে পড়বি আমাকে ঘৃণা করতে করতে, কিন্তু আমি শান্ত মনে তখন তোকে ভালোবেসে যাব। পারবি না তুই আমার ভালোবাসার বাঁধন ছেড়ে যেতে প্রিয়? প্রিয় আয়নের চোখে তাকিয়ে আছে, পারছে না এমনকি কিছু বলতে। আজ নিজের মনেই বলছে, এই চোখে আমি আগেও তাকিয়েছি, কিন্তু আজ কেন এমন লাগছে? কেন আমি দুর্বল হয়ে পড়ছি অয়নদার উপর? কেন? এক হাত দিয়ে প্রিয়র মাথাটা নিচের খালি বুকের উপরে চেপে ধরে আয়ন। ঘুমো শোনা, আমি মাথাটা বুলিয়ে দিচ্ছি। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি কিছুই করবো না আজকে। প্রিয় কিছু বলতে চেয়েও বলল না, চুপচাপ আয়নের বুকে মাথা রেখে সেদিনের কথাগুলো ভাবছে। অয়নদার সেদিনের স্পর্শগুলো ছিল খুবই অস্বস্তিকর, কিন্তু এখন কেন অস্বস্তি ফিল করি না আমি? অয়নদা ছিল বলে কি আমি সেদিন ওই বাজে প্রস্তাবটিতে নির্দ্বিধায় রাজি হয়ে গিয়েছিলাম? কিন্তু অয়নদার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলেও কি আমি রাজি হতে পারতাম? এত মানুষ থাকতে আমি অয়নদাকে কেন ভরসা করলাম? এমন হাজারো কেন মাথায় ঘুরছে, যার কোনো উত্তর প্রিয়র কাছে নেই। ভাবতে ভাবতে প্রিয়র চোখ পড়ল আয়নের লোমশ ভরা প্রশস্ত সাদা বুকটার দিকে। মুহূর্তে অদ্ভুত ইচ্ছা জাগলো প্রিয়র মনে, লোমশ ভরা বুকে নাক টুপিয়ে আয়নের শরীরের কণ্ঠ নিতে। ভাবতেই পুরো শরীর কেঁপে উঠল প্রিয়র। প্রিয় বুঝতে পারছে না এমন কেন হচ্ছে, কিন্তু এতটুকু বুঝতে পারছে আয়নের প্রতি ওর রাগটা দিন দিন যেন পানি হয়ে যাচ্ছে। ফজরের আজানেই প্রিয়র ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগেও দেখে আয়ন এখনো ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আয়নকে আস্তে করে সরিয়ে প্রিয় উঠতে নিলে এক হাত ধরে টান দেয় আয়ন, আর প্রিয় সামলাতে না পেরে আবার আয়নের বুকের উপরে গিয়ে পড়ে। ঘুম চড়ানো কণ্ঠে আয়ন বলে, কি হলো? কোথায় পালানো হচ্ছে? বাবা, পালালাম কোথায়? আমি তো ওয়াশরুমে যাচ্ছিলাম। আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। প্রিয় আয়ন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। কি হলো, এমন সাপের মতো গড়াগড়ি করছিস কেন? আমাকে এভাবে ধরে রেখেছো কেন? ছাড়ো। আগে গুড মর্নিং কিস দিবি, তারপর ছাড়াছাড়ি। কি? তোমার মাথা গেছে মনে হয়। ভাবলে কি করে আমি তোমাকে কিস করব? কখনো না। আয়ন এবার চোখ দুটো খুলে, যেতে চাইলে কিস তো দিতেই হবে গার্লি, নো চয়েস। নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে, সো ফার্স্ট। প্রিয় কম ঘাড় তেরা না, ও অনেকক্ষণ যাবত চেষ্টা করেই যাচ্ছে আয়ন থেকে ছোটার, কিন্তু না, বেচারে আয়নের শক্তির সাথে পেরিয়ে উঠতে পারছে না। কি করবে ভাবছে। উপায় না পেয়ে আস্তে করে আয়নের দু গালে দুটো চুমু দিয়ে আয়নকে রিকোয়েস্ট করে ছাড়তে। আয়নও মুচকি এসে প্রিয়র দিকে তাকিয়ে দেখে প্রিয়র গাল দুটো লজ্জা লল হয়ে গেছে। এই প্রথম আয়ন প্রিয়কে এত লজ্জা পেতে দেখলো। অসম্ভব সুন্দর লাগছে প্রিয়কে আয়নের চোখে। লজ্জা পেলে কোনো নারীকে যে এত সুন্দর লাগতে পারে তা তো জানাই ছিল না আয়নের। আয়নও প্রিয়কে আরো একটু কাছে টেনে রক্তিম সূর্যের ন্যায় লাল হওয়া গালটিতে কিস করে কানের কাছে ফিস ফিসিয়ে বলে, কাল যেন দিতে এত লেট না হয়, তাহলে কিন্তু পানিশমেন্টে পেতে হবে, সাথে আদরের তোকে। প্রিয় রেগে আয়নের দিকে বড় বড় চোখ করে তাকায়। প্রিয়র এমন তাকানো দেখে আয়ন একটা চোখ টিপ মেরেই প্রিয়কে ছেড়ে দেয়, আর প্রিয় ছাড়া পাওয়ার সাথে সাথে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। বেচারে প্রিয় আয়নের এমন রূপ এই প্রথম দেখছে, তাই কিছুটা শক্ত হয়েছে। প্রিয় উঁচু করে নামাজে দাঁড়াতে নিলে আয়নও পাশে আরো একটি চায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যায়। প্রিয় কিছুটা অবাক হয়, কারণ আয়ন বরাবরই নামাজ নিয়ে উদাসীন ছিল। সে আয়ন আজ নিজেই এত সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ছে, ব্যাপারটা প্রিয় সত্যিই ভালো লেগেছে। নামাজ শেষ করে আয়ন প্রিয়র কপালে আচানক একটা চুমু দিয়ে আবারও ঘুমাতে চলে যায়, আর প্রিয় এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আয়নের দিকে তাকিয়ে আছে। কি হলো আজ? একটা সাদা ধবধবে বিছানার পাশে একটি টেবিলের উপরে রাখা অ্যালার্ম ঘড়িটি সেই কখন ধরে বেজেই চলেছে। বাইরে এতক্ষণে সকালে সূর্যের তেজও ফুটে উঠেছে, অথচ এই অ্যালার্ম ঘড়িটার মালিকের ওঠার কোনো নামই নেই। অবশেষে বিরক্ত হয়ে অ্যালার্মটি বন্ধ করেই পাশে হাত দিয়ে প্রিয়কে খুঁজতে লাগলো আয়ন, কিন্তু প্রিয় থাকলে না আয়ন পাবে। চোখ দুটো খুলে খালি বিছানা দেখে আয়নের মেজাজটাই গরম হয়ে গেল, কারণ আয়ন প্রিয়কে বলেছিল সকালে যেন ঘুম থেকে উঠেই প্রিয়কে সামনে দেখতে পায়। কিন্তু এত বলা সত্য মেয়েটি আয়নের আগেই রুম থেকে আজও বের হয়ে গিয়েছে। মেয়েটি এত ঠেটা কেন আয়ন আজও বুঝতে পারল না। আয়ন যা নিষেধ করবে তাই বেশি বেশি করে আয়নকে রাগিয়ে দেবে এই মেয়েটি। আয়নও সব চিন্তা বাদ দিয়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে।
পাশে প্রিয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ প্রিয়কে বসতে বলছে না একটিবারও। কারণ একটাই, মোহিনী, আয়নের ফুপু আর তিয়াসের মা। আয়নের বিয়ের খবর পেয়েই মহিলা নিজের মেয়ে সারাকে নিয়ে আজ সকাল সকাল হামলা করলো নূরভিলায়। আর এই সেই প্রিয়র উপরে চওড়া হয়েছে, কারণ একটাই, প্রিয় আসমা বেগমের আত্মীয় হয়। মোহিনী কোনো কালেই আসমা বেগমকে তেমন পছন্দ করতো না, আর এই পরিবারের বড় ছেলেও সেই একই বংশের মেয়ে নিয়ে আসলো অবশেষে। তাই প্রিয়র ফুপু আসমার উপরও ভীষণ রেগে আছে। মোহিনী মনে করে সম্পূর্ণ দোষ তার ভাইয়ের বউয়ের। আগেই লাগাম ধরা উচিত ছিল ছেলের। আয়নের প্রিয়র প্রতি অতিরিক্ত দরদ মোহিনীর একদম পছন্দ হতো না। তাই আসমাকেও এই বিষয়ে কয়েকবার সাবধান করেছিলাম, কিন্তু শুনেনি। তাই তো আজ এই দিন দেখতে হচ্ছে। তাহলে আসমা, তুমি তোমার ইচ্ছে পূরণ করেই ছাড়লে, অবশেষে এই মেয়েকে বাড়ির বউ করিয়ে আনলে। কি বলছেন আপা? আমি আবার কি করলাম? আমি তো নীলিমার সাথে আয়নের বিয়ে ঠিকও করে ফেলেছিলাম। ভেবেছিলাম এতে আয়নের বিজনেসের জন্য ভালো হবে, কিন্তু ছেলে না বলে নিজেই এত বড় একটা ডিসিশন নিয়ে নিল। এখন বলুন, আমার আর কি করার থাকে? করার থাকে মানে? কি সব বলছো আসমা? আরে, ছেলে না হয় অবুঝ বুঝলাম, কিন্তু তুমি আসমা কিভাবে মেনে নিলে এসব? এই মেয়ে কোন দিক দিয়ে আইনের যোগ্য না? না আছে বংশ পরিচয়, না আছে প্রাচুর্য, আরে শিক্ষাগত যোগ্যতাও নেই। যা আছে রূপটা, আর ওটা দিয়েই তো আমাদের ছেলেটাকে হাত করেছে। আর আমাদের আয়ান দেশের একজন নামকরা ডিজাইনার, ফ্যাশন হাউসের মালিক, দেশের বাইরে ওর কত নাম ডাক। ওর প্রত্যেকটি গতিবিধির দিকে সবার নজর থাকে সব সময়। আর এখন এই বিয়ের কথা কোনোভাবে মিডিয়া পাবলিশ হলে কি হবে জানো? এই মেয়েকে সবার সামনে পরিচয় করাতে নিলে তোমাদের লজ্জায় মাথা কাটা যাবে। আচ্ছা বলো তো, তোমাদের বংশের সব মেয়েরাই কি এমন? বড় লোক ছেলে দেখলেই পটানোর ট্রেনিং মনে হয় বংশগত পেয়ে এসেছো এরা। যেমন গাছ তেমনি ফল। তুমি যেমন মাথা খারাপ করেছিলে আমার ভাইয়ের, তেমনি তোমার ভাইজিও আয়ানের মাথাটা পুরো বিগড়ে ছেড়েছে। নিজের ছেলে মেয়েদের সামনে এত কথা শুনে আসমা বেগমের রাগটা প্রিয়র উপরে এখন আরো বেড়ে গেল। ওরেও মনে করছে না যে এর কারণে এত কথা শুনতে হচ্ছে এই বয়সে ওনাকে। মা, এসব কি বলছো? প্লিজ একটু থামো। প্রিয় এখন দাদাভাইয়ের বউ, কমপক্ষে দাদাভাইয়ের কথা চিন্তা করে ওকে একটু সম্মান দাও। একদিন না বলেছি বড়দের মাঝে কথা বলতে নেই ইতিহাস? আর আমি এখন কি করব না করব তোমার থেকে কি পারমিশন নিতে হবে? চুপ করে নাস্তা করো। এত বড় হওনি যে তুমি মায়ের উপরে কথা বলবে। প্রিয় জানতো এমনই হবে। এই বাড়ির অনেক সদস্যই যে প্রিয়কে পছন্দ করে না, এইটা প্রিয় খুব ভালো করেই জানে। তাই তো আয়নের সাথে এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও প্রিয় তার ফুপুর বাড়ি আসতো না। আর কোনো কারণে আসলো এভাবে অপমান হতে হতো প্রতিবার। প্রিয় দু গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। আয়নের উপরে প্রচন্ড রাগ উঠছে প্রিয়র। কেন সে বিয়ে করেছে ওকে, এভাবে অপমানিত হওয়ার জন্য? ঠিক তখনই আয়ন সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আর চোখে একবার প্রিয়র দিকে তাকিয়ে ডাইনিং টেবিলে বসে থাকা সবার দিকে তাকালো। নিজের ফুপুকে সকাল সকাল এখানে দেখেই যা পৌঁছার আয়ন বুঝে নিয়েছে। প্রিয়র এমন অবস্থা কেন? আয়নকে আসতে দেখে সারা বলে উঠলো, আরে আয়ানদা, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমরা তো তোমার জন্য কখন ধরে অপেক্ষা করছিলাম। আসো বসো। সারা তার পাশের চেয়ারটা ঠিক করে দিল। সারা হলো আয়নের কাজিন আর তিয়াসের বোন। কিন্তু আয়ন কোনো উত্তর না দিয়ে সারাকে অ্যাভয়েড করে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে প্রিয়র হাতটা ধরে বসিয়ে দিল। আয়নের এমন আচরণে প্রিয় যেমন শকড হলো, তেমনি ফুবুর আঘান্বিত। তবে অনেক আর তিয়াস মুচকি মুচকি হাসতে থাকে। ওরা জানতো আয়ন সামনে এলেই মোহিনী বেগমের মুখে কুরুপ লেগে যাবে, আর তাই হলো। আর এসব দাঁতে দাঁত চেপে আয়নের কাণ্ড দেখছে মোহিনী। আয়ন প্লেটে খাবার নিয়ে প্রিয়র সামনে দিল খেতে, কিন্তু সকাল সকাল এত কথা শুনে প্রিয়র এমনিই পেট ভরে গিয়েছে। তাই খাবার খেতে একদম মন চাইছে না। আয়নকে কিছু বলতে আয়নের দিকে তাকাতেই প্রিয় ভয়ে আটকে উঠল, কারণ আয়নের চোয়াল শক্ত হয়ে আছে, রগে মাথার রগগুলো ফুলে আছে। প্রিয়র বুঝতে বাকি নেই আয়ন রেগে আছে, ভীষণ রেগে আছে, যা আয়নের শান্ত চাউনি বলে দিচ্ছে। প্রিয় আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো, কিন্তু এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তখনকার কথাগুলো ভেবে, যা আয়ন দেখার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলছে বারবার প্রিয় আড়ালে। কিন্তু প্রিয় চোখের জল আয়নের থেকে লুকানোর কোনো কালেই সম্ভব ছিল না, তাই আজও হয়নি। আয়ন কারো কোনো তোয়াক্কা না করে পরম যত্নে প্রিয় চোখের জলগুলো মুছে দিয়ে চোখে চোখ রেখে বলল, আয়ন মাহবুবের ওয়াইফ তুই, তাই তোর চোখের জলগুলো অনেক দামি। দু চারনা লোকের কথা এই দামি জিনিসটা অপচয় করা মোটেও পছন্দ না আমার। তার কোনো জল দিতে চাই না আমি তোর চোখে। দেখলে কি হবে জানিসই তো। প্রিয় একটা শুকনো ঢোকিলে মোহিনী ফুপুর দিকে তাকালো, কারণ আয়নের এই শান্ত মাথায় ওয়ার্নিংটি প্রিয়র জন্য ছিল না, ছিল মোহিনী ফুপুর জন্য, যা অন্য কেউ বুঝতে না পারলেও প্রিয় ঠিকই বুঝতে পারছে।
কারণ আয়নকে তার খুব ভালো করেই চেনা। আর এদিক দিয়ে মোহিনী রেগে ফুলে যাচ্ছে, কারণ 2-4 আনা লোক বলতে আয়ন যে কাকে বুঝিয়েছে তার বুঝতে বাকি নেই মোহিনীর। ডাইনিং টেবিলে সবাই চুপচাপ বসে খেতে লাগলো, কারো মুখে কোনো কথা নেই। কিন্তু এর মধ্যে একজনের মন প্রচন্ড ভাবে পুড়ছে, সে আর অন্য কেউ না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।